রোদ্দুরে ছেঁড়া মানচিত্র লিখেছেন নীলুফা নাজমিন নীলা। পর্ব ১৬। টিনা আর কথা বাড়ল না। সে মুগ্ধ হয়ে এই মানুষটার মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটা তাকে কত ভালোবাসে কেন? এতটুকু ভালোবাসা যে তার ভাগ্যে ছিল তা তো সে কোনোদিন কল্পনাও করেনি। ভালোবাসে শোনার চেয়ে বেশি আনন্দ হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। আরিয়ান যখন সতর্ক পায়ে সিঁড়িতে নিচে নামছিল, টিনা তার কানের কাছে মুখ নিয়ে অতি আদরের সুরে বলল, এত ভালোবাসবেন না আমায়। আমার খুব ভয় হয়, ভীষণ ভয় হয় আপনাকে হারানোর। বেশি সুখ তো আর আমার কপালে সয় না, তাই মাঝে মধ্যে বুকটা কেঁপে ওঠে। আরিয়ান নামতে নামতেই ধীরে স্থির কণ্ঠে উত্তর দিল, এবার সেই অগত্যা সুখকে আমি খাঁচে বন্দি করে রাখবো, যাতে সে আমার শ্যামালিনীকে ছেড়ে এক চুলো নড়তে না পারে। আর তোমার জীবনের সবটুকু দুঃখ না হয় আমি নিজের কপালে টেনে নেব। আরিয়ান ড্রয়িং রুমে পৌঁছাতেই দেখল বাড়ির প্রায় সব সদস্য এখানে বসে গল্প করছে। সবার উৎসুক দৃষ্টি এক নিমিষেই তাদের দিকে এসে স্থির হলো। বাড়ির বড়দের সামনে এভাবে আরিয়ানের কোলে চড়ে আসতে দেখে টিনা লজ্জায় একদম লাল হয়ে গেল। সে দ্রুত নিচের মুখটা আরিয়ানের কাঁধে লুকিয়ে নিল। আরিয়ান অবশ্য সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে গিয়ে একদম ডাইনিং টেবিলের কাছে গিয়ে ত্রিনাকে নামালো। রিনি সেই কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে অবিরাম বেল বাজাচ্ছে, কিন্তু ভেতর থেকে দরজা খোলার কোনো নামগন্ধ নেই। আজ ৩টে দিন হয়ে গেল সে তরুণাকে দেখেনি। ওই দিন কফি শপে মেহেরাব ওকে ওভাবে অপমান করে আসার পরদিন যখন রিনি আর তরুণা একসাথে স্কুলে বসেছিল, তখন মেহেরাব হঠাৎ সেখানে উপস্থিত হয়ে কোনো কথা না বলে তরুণাকে কোনোরকম জোর করেই নিয়ে চলে আসে। সেই থেকে তরুণা স্কুলেও আসছে না। তরুণার বিরহে রিনির মনটা ছটফট করছে, তাই আজ বাধ্য হয়ে সে মেহেরাবের বাড়িতে এসেছে কথা বলতে। ঠিক তখনই হঠাৎ কপাট খুলে গেল। সামনে এসে দাঁড়ালেন মেহেরাব দেওয়ান। পরনে তার সাধারণ একটি টি শার্ট, আর তার উপরে তার নিয়মিত ব্যায়াম করা সুগঠিত শরীরের অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। রিনি মুখ খোলার সাথেই মেহেরাব পুরো কুচকে কর্কশ গলায় বলে উঠলেন, আপনি আবার আজ এখানে কেন এসেছেন? রিনি নিজের উৎকণ্ঠা চেপে রেখে জিজ্ঞেস করলো, তরুণা কোথায়? ও কি অসুস্থ? ৩ দিন ধরে ও স্কুলে যাচ্ছে না কেন? মেহেরাব নির্লিপ্তভাবে উত্তর দিল, তরুণা একদম সুস্থ আছে, ও এখনো ঘুমোচ্ছে। আর একটা কথা জেনে রাখুন, তরুণার ওই স্কুলে যাবে না। রিনি যেন আকাশ থেকে পড়ল, বিস্ময় নিয়ে প্রশ্ন করল, যাবে না মানে? কি বলেছেন এসব? ওর পড়ালেখার ক্ষতি হবে তো? ক্ষতি হবে না, মেহেরাব দেওয়ান শীতল চোখে রিনির দিকে তাকিয়ে বললেন, আমার খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। আপনার মতো মানুষের সংস্পর্শে তরুণাকে রাখা আমার পক্ষে আর সম্ভব না। মেহেরাবের কথাগুলো যেন রিনির বুকের ভেতরে তপ্ত তীরের মতো বিঁধল। তার চারিপাশে পরিবেশটা এক মুহূর্তের জন্য দুলে উঠল। রিনি পাগল হয়ে মিনতি করল, কি বলছেন এসব? শহর কেন ছাড়বেন? প্লিজ আমার জন্য তরুণার শৈশবটা এভাবে নষ্ট করবেন না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তরুণার আশেপাশে থাকবো না। দূর থেকে না হয় এক নজর দেখবো ওকে। প্রয়োজনে আমি ওই স্কুলের চাকরিটা ছেড়ে দিচ্ছি, তবুও আপনারা শহরে ছাড়বেন না। মেহেরাব দেওয়ানের চোখে এক বিন্দু করুণা দেখা গেল না। তিনি আবারও কঠোর হয়ে বললেন, আমি চাই না আপনি আমার মেয়েকে দূর থেকেও দেখুন, আপনার ছায়া যেন ওর উপরে না পড়ে। রিনি মুহূর্তেই নিথর হয়ে গেল, যার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। স্রেফ ভালোবাসার অপরাধে তাকে এভাবে নিজের প্রাণের চেয়েও প্রিয় বাচ্চাটার কাছ থেকে চিরতরে দূরে সরিয়ে দেওয়া হবে, এটা সে মানতে পারছে না। রিনির গলার স্বর একদম ভেঙে এলো। সে শেষবারের মতো করুণ চোখে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আমাকে আপনার জীবনে রাখার দরকার নেই, শুধু তরুণার জন্য কোথাও একটু একটু পড়ে থাকতে দিন। যেমন করে মানুষ না চাইতো রাস্তার ধুলো নিজের পায়ে মাখিয়ে রাখেন, তেমনই না হয় আমি অবহেলায় এক কোণে পড়ে থাকবো। মেহেরাব দেওয়ান পাথরের মনে একটু আগতিক এক বিন্দুও নাড়া দিল না। তিনি যখন রিনির মুখের উপরে দরজা বন্ধ করে দিতে উদ্যত হলেন, রিনি তখন বলে উঠল, ঠিক আছে, আপনাদের এই শহর ছেড়ে যেতে হবে না, আমি চলে যাব অনেক দূরে কোথাও, যেখানে আমার ছায়াও তরুণার উপর পড়বে না। আর কখনো আপনাদের বিরক্ত করব না আমি। রিনির কথা শেষ হওয়ার সাথে সাথেই সহজ শব্দে দরজাটা ভেতর থেকে বন্ধ করে গেল। এক বুক শূন্যতা নিয়ে রিনি গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে পেছনে ফিরে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই বাতাসের ঝাপটাটার মতো একটা অতি পরিচিত ডাক ভেসে এলো, আম্মু। এক মুহূর্তের জন্য রিনির হৃৎপিণ্ড থমকে গেল। আবারও সজোরে চলতে শুরু করলো। ঠোঁটের কোণে স্নান হাসি ফুটে উঠল তার। চোখের জল মুছে ডানে বায়ে তাকাতেই দেখলো দোতলা করিডোরে ছোট্ট তরুণা দাঁড়িয়ে আছে। অগোছালো চুলে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা এইমাত্র ঘুম থেকে উঠেছে। রিনিও বুক ভরা তৃষ্ণা নেই মিষ্টি সুরে ডাকলো, মামুনি। কিন্তু সেই খুশির মুহূর্তটুকু স্থায়ী হলো না কয়েক সেকেন্ডও। পরক্ষণে বারান্দায় মেহেরাব দেওয়ান এসে দাঁড়ালেন। তার দৃষ্টি রিনির উপর পড়তেই সেখানে ঘৃণা আর বিরক্তি খেলা করে গেল। তিনি এক মুহূর্ত দেরি না করে তরুণাকে একরকম জোর করেই কোলে তুলে নিলেন এবং ভেতরে ঢুকে গেলেন। করিডোরটা আবারও জনশূন্য হয়ে গেল। রিনি শুধু এক পলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই শূন্য বারান্দার দিকে। রিনি ভাবল, তার তো এতটা কষ্ট হওয়ার কথা ছিল না।
তরুণা তো তার গর্ভজাত সন্তান নয়, মেহেরাব তো তার কেউ নয়। তবে কেন তার বুকটা এভাবে চিরে যাচ্ছে? ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে তরুণাকে একবার চাপড়ে ধরি, কিন্তু সামাজিক আর মানসিক দেওয়ালটা আজ হিমালয়ের চেয়েও উঁচু। রিনি অনুভব করলো মায়ের বাঁধন ছিঁড়তে না পারলেও এই যন্ত্রণাটাকে কুড়ে কুড়ে খাবে। সে আবার হাঁটতে শুরু করলো। তার মনে পড়ে গেল কোথাও পড়া একটা অমুক সত্যটি, শতপ্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়েই এই ক্ষণিকের জীবন। এখানে এত মায়া করলে চলে না। জীবনের সব থেকে প্রিয় জিনিসটাকেও অবলীলায় ছুঁড়ে ফেলার সাহস রাখতে হয়। সন্ধ্যা পেরিয়ে রাত এখন গভীর। বাইরের নির্জনতা মির্জাবাড়ির এই বেলকুনিতেও হানা দিয়েছে। মৃদু বাতাসের শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। টিনা দোলনার একপাশে পিঠ ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে আছে, আর তার পা দুটো আরিয়ানের কোলের ওপরে রাখা। টিনা অনেকক্ষণ বারণ করেছে, বলেছে এভাবে পা রাখাটা কেমন দেখায়, কিন্তু আরিয়ানের তার কোনো কথাই কানে তুলেনি। আরিয়ান টিনার এক পায়ের নুপুরটা নিচের আঙুলে আলতো করে ঘষাচ্ছে। হঠাৎ আরিয়ান টিনার মুখের দিকে নিবিড়ভাবে তাকিয়ে বলল, তুমি কি খেয়াল করেছো শ্যামালিনী, তোমার কপালে একটা ছোট্ট ব্রণ হয়েছে? টিনা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে স্নান হেসে বলল, সকালে আয়নায় দেখলাম। বিচ্ছিরি লাগছে দেখতে, তাই না? আরিয়ান তার চিবুকটা সামান্য উঁচিয়ে ধরল, গম্ভীর কণ্ঠে বলল, একদম না, বরং আগের চেয়েও তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। একটা আলাদা স্নিগ্ধতা কাজ করেছে তোমার চেহারায়। আরিয়ানের এই প্রশংসা শুনে টিনার কিছুটা লজ্জা পেল। হঠাৎ নুপুরের শব্দে কিছু একটা মনে পড়ে যাওয়ায় সে জিজ্ঞেস করলো, আমার পায়ের নুপুরটা আবার কোথায় যেন হারিয়ে গেছে, আপনি কি কোথাও দেখেছেন? আরিয়ান মুহূর্তেই নিজের মুখভঙ্গি কঠোর করে ফেলল। গলায় রাজবাড়ি ভাবে এনে গম্ভীর স্বরে বলল, না তো, আমি কিভাবে দেখব? নিজের জিনিস নিজের সামনে রাখতে পারো না, সবসময় কি আমি তোমার জিনিসের পাহারাদার হয়ে থাকবো? আরিয়ানের হঠাৎ এমন কড়া কথা শুনে হয়তো গম্ভীর্য দেখে টিনার মনটা নিমিষেই পিছিয়ে উঠল। সে ভাবল, কিছুক্ষণ আগে লোকটা কত আদরে কথা বলছিল, আর এখনই তুচ্ছ একটা নুপুরের জন্য এইভাবে ধমক দিচ্ছে। অভিমানে টিনার চোখ দুটো ছলছল করে উঠল। সে আরিয়ানের কোলে পা সরাতে চাইল। টিনাকে এভাবে তাকাতে দেখে আরিয়ান আর নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারল না। সে মুচকি হেসে টিনার পা দুটো কোলে নিয়ে নামিয়ে দিল ঠিকই, কিন্তু পরক্ষণেই এক ঝটকায় ওকে নিজের বুকের মাঝে টেনে নিল। আরিয়ান এক হাতে টিনাকে শক্ত করে জড়িয়ে ধরল, তার কপালে নিজের ঠোঁট ছুয়ালো। খুব শান্ত গলায় সান্ত্বনা দেওয়ার সুরে বলল, থাক না জামালিনী, একটা সাধারণ নুপুরই তো হারিয়েছে, এটার জন্য কি এত কষ্ট পেতে হয়? বাদ দাও তো ওসব। আরিয়ানের এই উপদেশের মাঝে টিনার হাতটা অস্থিরতায় আরিয়ানের শার্টের পকেটের কাছে গিয়ে ঠেকল। শক্ত কিছু একটা অনুভব করতেই টিনা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। এক মুহূর্ত দেরি না করে সে চটজলদি আরিয়ানের পকেটে হাত ঢুকিয়ে ফেলল। আর হাত বের করতেই দেখা গেল হারিয়ে যাওয়া সেই রূপোর নুপুরটা আরিয়ানের পকেটে চিকচিক করেছে। নিজের সাজানো মিথ্যে এভাবে হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় আরিয়ানে অপ্রস্তুত হয়ে জিহ্বায় কামড় দিল। টিনা নুপুরটা চোখের সামনে উঁচিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমাকে এতক্ষণ কত কি শোনালেন, দায়িত্ব জ্ঞানহীন বললেন, অথচ আমার নুপুরটা আপনার পকেটে কেন? এটা তো আপনি লুকিয়ে রেখেছেন। আরিয়ান এবার একদম শান্ত হয়ে গেল। তার চোখের সেই কৃত্রিম রাগ মুছে গিয়ে সেখানে এক গভীর মায়া ফুটে উঠল। সে টিনার হাতের উপরে নিজের হাত রেখে খুব নরম স্বরে বলল, পকেটে রেখে দাও নুপুরখানা। আসলে যখন বাড়ির বাইরে যাই তখন তোমাকে ছাড়া খুব একা লাগে। এই নুপুরের ঝুমঝুমি শব্দটা শুনলে মনে হয় তুমি আমার পাশেই আছো। তাই ওটাকে বুকের বাঁ পাশের পকেটে খুব যত্ন করে রেখেছিলাম, যাতে তোমার অস্তিত্ব সবসময় হৃদয়ের কাছাকাছি থাকে। আরিয়ানের এই অপকট স্বীকারোক্তি শুনে টিনা নির্বাক হয়ে গেল। তার সমস্ত অভিমান মুহূর্তে জল হয়ে চোখের কোণে জমা হলো। মানুষটা তাকে কতটা পাগলের মতো ভালোবাসলে তার সামান্য একটা স্মৃতিও এভাবে বুকের কাছে আগলে রাখতে পারে। টিনা আর কোনো তর্ক করল না। নূপুরটা এবার আরিয়ানের সেই পকেটে আলতো করে রেখে দিল। টিনা আবারও আরিয়ানের প্রশস্ত বুকে মুখ লুকালো। পরম শান্তিতে চোখ বুজে সে দীর্ঘশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলল, আচ্ছা, আমার মতো এক সাধারণ শ্যামবর্ণের মেয়েকে আপনি কেন এত ভালোবাসেন? আরিয়ান এবার টিনার মুখটা নিজের দুই হাতের অঞ্জলিতে আগলে ধরল। ওকে নিজের চোখের একদম সামনে এনে মনির গভীরে মনি রেখে গম্ভীর স্বরে বলল, আমার সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী তুমি। তুমি ফুল নও, তবে ফুলের চেয়েও পবিত্র। তুমি আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ রূপবতী। আরিয়ানের এই হৃদয়স্পর্শী কথাগুলো শুনে টিনার চোখের কোণে আবারও আনন্দশ্রু চিকচিক করে উঠল। একইভাবে দোলনায় বসে নিবিড় মুহূর্তের মাঝে অনেকটা সময় কেটে গেল। টিনা নিজের অজান্তেই আরিয়ানের বুকের উপরে হাত বুলিয়ে দিয়েছে। তার আঙুলগুলো অবাধ্যভাবে আরিয়ানের পেটের উপর দিয়ে বিচরণ করছিল। হঠাৎ টিনা লক্ষ্য করলো আরিয়ানের নিঃশ্বাস অস্বাভাবিকভাবে দ্রুত আর ভারী হয়ে আসছে। তার বুকের ধুকপুকানি যেন আগের চেয়েও বেড়ে গেছে। টিনা কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হলো আপনার? এভাবে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন কেন? শরীর খারাপ লাগছে? আরিয়ান এক ঝটকায় তার শরীরটার উপরে বিচরণকারী টিনার সেই অবাধ্য হাতটা শক্ত করে ধরে ফেলল। তার কণ্ঠস্বর তখন একদম পাল্টে গেল।
আরিয়ান শুকনো ঢোক গিলে টিনার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, এভাবে হাত চালানো বন্ধ করো শ্যামালিনী, শান্ত হয়ে বসো, না হলে আমি এই মুহূর্তে ভুলে যাব যে তুমি প্রেগনেন্ট। আরিয়ানের কথার গভীর অর্থ বুঝতে পেরে সে বিদ্যুৎ বেগে নিজের হাত সরিয়ে নিল এবং তড়িঘড়ি করে আরিয়ানের কোল থেকে সরে গিয়ে দোলনায় অন্ত্রপ্রান্তে একটু দূরত্ব রেখে বসলো। লজ্জায় সে আরিয়ানের দিকে তাকাতে পারছে না, তার হার্টবিটও এখন আরিয়ানের মতোই দ্রুত ছুটছে। টিনা আর মিতু ড্রয়িং রুমের সোফায় বসে বেশ আশ করে গল্প করছিল। মিতু ইদানিং টিনার প্রতিটি বিষয়ের উপরে কড়া নজর রাখে, ছোট বোনের মতো ওর যত্ন নেওয়ার কোনো কমতি রাখে না। কথা বলতে বলতে টিনা হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবি, গতকাল তো চেক আপের জন্য ডক্টরের কাছে গিয়েছিলে, ডক্টর নতুন করে কিছু বললেন? টিনার প্রশ্নটা শোনা মাত্রই মিতুর হাসি খুশি মুখটা কেমন থমথমে হয়ে গেল। একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে ও বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, সবার সব ইচ্ছে কি পূরণ হয় টিনা? জানো তো, বান্দা যখন কোনো জিনিস পাওয়ার জন্য বেশি দেওয়ানা হয়ে যায়, তখন হয়তো উপরওয়ালা তার ওপর কিছুটা রুষ্ট হয়। তাই তো সেই পার্থিব জিনিসটা আর কপালে জোটে না। মৃতুর গলার স্বর কেমন ভারী হয়ে এলো। টিনা ততক্ষণে মৃতুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বাসের সুরে বলল, না ভাবি, এমনটা ভেবো না। উপরওয়ালার কাছে মন থেকে কিছু চাইলে তিনি অবশ্যই দেন। শুধু একটু সঠিক সময়ের অপেক্ষা। দেখে নিও, খুব শীঘ্রই তোমার কোল আলো করে ফুটফুটে সন্তান আসবে। টিনার কথায় মৃদু একটু শান্ত হলো, ঠোঁটে কোণে স্নান একটি হাসি রেখা ফুটে তুলল। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেঁচে ওঠার শব্দ শুনে নজর গেলে দরজার দিকে, দেখলো রিনি ভেতরে প্রবেশ করছে। এই অসময়ে রিনিকে দেখে টিনা বেশ অবাক হলেও ওর মুখে চওড়া হাসি ফুটল। টিনা আনন্দিত হয়ে সোফায় ছেড়ে উঠতে চাইল, কিন্তু রিনি দ্রুত এগিয়ে এসে ওর কাছ চেপে ধরে থামিয়ে দিল। শাশুড়ি শুনে রিনি বলল, কি করছিস? একদম নড়বি না। এই অবস্থায় ঘন ঘন ওঠা বসা করা একদম ঠিক না, চুপচাপ বসে থাক। রিনি এরপর মিতুর সাথে কুশল বিনিময় করলো। মিতু হেসে মুখে বলল, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য কিছু নাস্তা রেডি করে নিয়ে আসি। রিনি বারবার নিষেধ করা সত্ত্বেও মিতু শুনল না, সে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। রিনি ত্রিনার পাশে বসে ত্রিনাকে জিজ্ঞেস করলো, এখন শরীর কেমন আছে? ভালো। টিনা লক্ষ্য করলো রিনির চোখে মুখে এক অস্থিরতা আর চাপা হাহাকার খেলা করছে। চোখের নিচে কালচে ছোপ বলে দিচ্ছে বেশ কয়েক রাত ঠিকঠাক ঘুম হয়নি মেয়েটার। টিনা এবার বেশ সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? রিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে রইল, যেন ভেতরে ভেতরে কোনো একটা বিশাল ঝড়ের সাথে লড়াই করেছে সে। তারপর খুব ধীর আর স্পষ্ট স্বরে বলল, আমি ফ্রান্সে চলে যাচ্ছি টিনা, সব গুছিয়ে নিয়েছি। টিনার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, কেবল বিস্ময় আর বিষাদ ভরা চোখে রিনির দিকে তাকিয়ে রইল সে। টিনার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে শুধু একটা কথাই বের হলো, হোয়াট? কি বলছো এসব? হঠাৎ কেন দেশ ছাড়া সিদ্ধান্ত নিলে? রিনি জানালার বাইরে আকাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই দেশের মাটি আমাকে খুব পোড়ায় রে বোন। এখানে নিঃশ্বাস নিতে গেলে বুকটা ফেটে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। কবে ফ্লাইট তোমার? টিনা পাগল হয়ে জিজ্ঞেস করে। আজ সন্ধ্যায়। টিনা দ্বিতীয়বারের মতো চমকে উঠল, চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছো আপু? আজ দেশ ছেড়ে চলে যাচ্ছ আর আমাকে জানাচ্ছ মাত্র কয়েক ঘন্টা আগে? রিনি স্নান হেসে বলল, আগে জানলে তোরা কোনো না কোনোভাবে আমাকে আটকে দিতিস, তাই বলিনি। বাবা জানে? বাবাকেও আজই বললাম। প্রথমে কিছুতেই রাজি ছিলেন না, কিন্তু অনেক কষ্ট করে ওনাকে বুঝিয়ে রাজি করিয়েছি। রিনি চোখের কোণে জল চিকচিক করছে। টিনা রিনির খুব কাছে এসে ওর চোখের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, এভাবে হুট করে দেশ ছেড়ে পালানোর আসল কারণ কি তোর না? টিনার মুখে থেকে নামটা শোনা মাত্র রিনি এতক্ষণে ধরে রাখা বাদ যেন ভেঙে চুরমার হয়ে গেল। মেয়েটা হু হু করে কেঁদে দিয়ে টিনাকে চাপড়ে ধরল। রিনি কেমন বিধ্বস্ত অবস্থায় জীবনে প্রথমবার দেখেছে টিনা। তার সাথে জেদি সাহসী বড় বোনটা আজ একটা খড়কুটির মতো কাঁপছে। টিনা কি বলে সান্ত্বনা দেবে ভেবে পেল না। রিনি কান্নার চোটে হেঁচকি তুলে বলতে লাগলো, আমার কপালে কেন খোদা একটুকুও ভালোবাসা রাখলো না রে? আমি ওই টুনা বাচ্চাটাকে ছাড়া থাকতে পারছি না। মেয়েটার সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও কেন ওর জন্য আমার এতটা হাহাকার? আমি তো মেহরাব দেওয়ানের কাছে কিছু চাইনি, শুধু টুনার মা হতে চেয়েছিলাম। আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম যে সব সৎ মা খারাপ হয় না, সব সন্তান তার মায়ের চরিত্রের সাথে তৈরি হয় না। কিন্তু ওরা তো আমাকে সেই সুযোগটাই দিল না। রিনি হঠাৎ ট্রিনার গলা ছেড়ে দিয়ে নিজের চোখে জল মুছল। সে জোর করে হাসার চেষ্টা করলো। কান্নারত অবস্থায় সে শব্দ করে হাসাটা কেমন এক ভয়ঙ্কর সুর তৈরি করলো ড্রয়িং রুমে। রিনি করুণ হাসিতে বলল, এই পৃথিবীতে আমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, তুইও তো আমাকে কোনোদিন ভালোবাসিসনি ট্রিনা। ট্রিনা স্তব্ধ হয়ে রিনি মুখের দিকে তাকিয়ে রইল। রিনির এই শেষ কথাটা তীরের মতো তার বুকে বিঁধল। রিনি তো ভুল বলেনি। ট্রিনা আবারও করুণভাবে হাসল। তার এই হাসিতে ছিল না সুখ, না ছিল স্বস্তি, ছিল কেবল এক বুক হাহাকার। রিনি হুট করে বলল, একটা জিনিস দেখবি টিনা? টিনা অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কি? রিনি কোনো কথা না বলে হঠাৎ টিনার দিকে পিঠ ঘুরে বসলো। নিজের পিঠের কাছে চুলগুলো সরিয়ে একপাশে সরিয়ে দিয়ে বলল, কিছু দেখতে পাচ্ছিস?
টিনার চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। রিনি ফর্সা পিঠ জুড়ে কালচে কালচে অসংখ্য দাগ, যেন কাঁচা কঞ্চি দিয়ে কেউ বৈশাচিক আক্রোশে পিঠিয়ে চামড়া নীল করে দিয়েছে। দাগগুলো এখনো কত স্পষ্ট। টিনা শিউরে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি আপু? এই ভয়ঙ্কর দাগগুলো কোত্থেকে এলো? কি করেছে এমন? রিনি আবারও হাসলো। আজ যেন হাসির কোনো এক উৎস খুঁজে পেয়েছে সে। শান্ত গলায় বলল, মনে আছে টিনা, যখন মা আর মামা তোকে অমানবিক অত্যাচার করে ওই ঝড়ো বৃষ্টির রাতে সাথে ফেলে এসেছিল, তখন আমি লুকিয়ে তোকে নিচে রুমে নিয়ে এসেছিলাম। সেই দিন রাতে খুব জ্বর উঠেছিল। সারা রাত তোর শিহরে বসে মাথায় জলপট্টি দিয়েছি, তোকে আগলে রেখেছি। তুই তো জ্বরে করে অবচেতন ছিলি, জানতিস না তোর পাশে কে জেগে আছে। রিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, পরদিন সকালে যখন মাম্মি জানতে পারলো যে তোকে আমি সারা রাত সেবা করেছি, সারাদিন তার সমস্ত ক্রোধ আমার উপরে গিয়ে পড়েছিল। মা আমাকে সেদিন পশুর মতো পিটিয়েছিল। টিনা, সেদিন তোর উপর যে আঘাতটা আসার কথা ছিল সেটা আমি নিজের পিঠে তুলে নিয়েছিলাম। আজ সেই দাগগুলোই আমার সারা জীবনে সঙ্গী হয়ে আছে। টিনার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। টিনার মনে এই প্রশ্নটা অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিল। সে রিনির চোখের দিকে সোজাসুজি তাকে জিজ্ঞেস করলো, আপু সত্যি করে একটা কথা বলবে, তুমি কি মেহরাব তাওয়ানকে ভালোবাসো, নাকি সবটাই শুধু ছোট্ট চূর্ণার জন্য ওই অদম্য স্নেহ? রিনি হুট করে নিস্তব্ধ হয়ে গেল। ড্রয়িং রুমের দেওয়াল করে টিকটিক শব্দ যেন আচমকা খুব জোরালো হয়ে উঠল। রিনি বিড়বিড় করে উচ্চারণ করলো, ভালোবাসা। শব্দটা তার কানের কাছে যেন এক গোলক ধাঁধা লাগলো, যার উত্তর রিনির নিজের কাছেই নেই। নাকি সে উত্তরটা দিতে ভয় পাচ্ছে? টিনা উত্তরে আসায় অপলক তাকিয়ে রইল, কিন্তু রিনি এই অস্বস্তিকর প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে বলল, সন্ধ্যার ফ্লাইট টিনা, আমাকে এখন বেরোতে হবে, অনেক কাজ বাকি। টিনা এবার রিনি দুহাত শক্ত করে আঁকড়ে ধরল। তার কণ্ঠে মিনতি ঝরে পড়ল, থেকে যাও না আপু, সব ভুল বুঝিয়ে আমরা কি মেহরব দেওয়ানকে রাজি করতে পারি না? প্লিজ যেও না। বলতে বলতেই টিনা গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রিনি আলতো করে সেই জল মুছে দিল। অতঃপর হঠাৎ করেই ঝুঁকে টিনার গালে পরম মমতায় একটা স্নেহের চুমু খেলো। টিনা পাথর হয়ে গেল। সারা শরীরে যেন এক আশ্চর্য বিদ্যুৎ খেলে গেল তার। জীবনে এই প্রথম রিনি তাকে এভাবে চুমু খেলো। টিনাকে এভাবে অবাক করে তাকিয়ে থাকতে দেখে রিনি স্থান হেসে বলল, কি ভাবছিস? এটাই বুঝি প্রথম চুমু? এটা দ্বিতীয়। প্রথম দিয়েছিলাম সেই রাতে, যেদিন তুই জ্বরে পড়ে খাক হয়ে যাচ্ছিলি আর যন্ত্রণায় কাতরাচ্ছিলি। টিনা আর নিজেকে সামলাতে পারল না, ডুবরে কেঁদে উঠে রিনিকে শক্ত করে জড়িয়ে ধরল। রিনিও ওকে অনেকক্ষণ বুকের সাথে চেপে ধরে রাখলো। রিনি খুব শান্ত গলায় বলল, এভাবে কাঁদিস না বোনু, শরীরের ওপর চাপ পড়বে। তোর ভেতরে যে নতুন প্রাণ বড় হচ্ছে, ওকে বলিস তার একটা মামুনি আছে, যে অনেক দূরে থেকেও তাকে প্রচুর ভালোবাসবে। আপুকে দেখে রাখিস, আর শোন, একদম অনিয়ম করবি না, সময় মতো খাবার খাবি, ঠিক আছে? রিনি আর কথা বাড়ানোর সুযোগ দিল না। মৃত্যু আর বাড়ির অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত কদমে বাড়ির বাইরে বেরিয়ে গেল। অপ্রিয় পুরুষ, জানি না কেন আপনাকে অপ্রিয় বলে সম্বোধন করতে ইচ্ছে হলো। অপ্রিয় তো মানুষ হয়, মানুষ তখন হয় যখন মানুষের পছন্দ থেকে অপছন্দে পরিণত হয়। কিন্তু আপনি তো আমার কোনো কালে পছন্দের ছিলেন না। তবে কেন এরকম নামে সম্বোধন করতে ইচ্ছে হলো? যাক, বাদ দিই। আজকাল নিজের অজান্তেই অনেক কিছু ভিন্ন ঘটে। আপনি যখন এই চিঠিটা হাতে পাবেন, ততক্ষণে আমি হয়তো নিজের মাতৃভূমি ছেড়ে প্লেনের জানালার কাছে মুখ রেখে বিশাল আকাশের দিকে তাকিয়ে আছি। আপনার প্রতি আমার এক বন্ধুও ক্ষোভ নেই। আপনি নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ স্বামী, একজন শ্রেষ্ঠ পিতা। তবে আমার বেলায় আপনি চাইলে একটু মহানুভবতা দেখাতেই পারতেন। আমি তো আপনার কাছে ভালোবাসা চাইনি, শুধু চেয়েছিলাম প্রমাণ করতে যে পৃথিবীর সকল সৎমা খারাপ হয় না। কোনো সৎমা আপন মায়ের চেয়েও আপন হতে পারে। কিন্তু হায় আফসোস, আপনি আমাকে প্রমাণ করতে দিলেন না। অপ্রিয় মেহরাব দাওয়ান, আপনি যদি একবার ঘৃণা ভরা সুরেও বলতেন থেকে যাও, তাহলে আমি সকল আত্মসম্মান বিসর্জন দিয়ে পথহারা প্রতীকের মতো থেকে যেতাম। কিন্তু আপনি বলেননি, আপনি একটিবার পেছন ফিরে তাকাননি। ছোট তরুণাকে বলবেন না, আমি আপনার প্রতি অভিমান করে হারিয়ে গেছি। আমি চাই না তরুণরা তার বাবার প্রতি রাগ করুক। তরুণরা ওই দিন আমাকে বলেছিল ওর খুব ইচ্ছে সমুদ্রে হাঁটবে। এক পাশে থাকবো আমি আর অন্য পাশে আপনি, আর মাঝে তরুণা। আমি তো আর থাকতে পারলাম না। একদিন সময় করে তরুণাকে নিয়ে সমুদ্র থেকে ঘুরে আসবেন। কয়েকদিন হয়তো আমাকে না পেয়ে মেয়েটা দুঃখী থাকবে, তারপর নিশ্চয়ই ভুলে যাবে আমাকে। মেয়েটা যখন আমাকে না দেখে কাঁদবে, তখন বকা দিয়েন না, সুন্দর করে বুঝিয়ে বলবেন, হাতে সময় নেই, কিছুক্ষণের মাঝে ফ্লাইট ছেড়ে দেবে। তা না হলে আরেকটু লিখতাম। আমার জীবনে বড় আফসোস, আমি কোনোদিন কারো ভালোবাসা পাইনি। এই পৃথিবীর কেউ আমাকে ভালোবাসেনি, ইতি কেউ না। মেহরাব দেওয়ান চিঠির অক্ষরগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। অদ্ভুত এক নীরবতা ছেয়ে আছে ঘরে। নুসরাত যখন বিকালের দিকে ফোন করে বলেছিল আজ রিনির ফ্লাইট, মেহরাব তখন নিজেকে খুব নির্লিপ্ত দেখানোর চেষ্টা করেছিল। সন্ধ্যার সময় পেয়ে এসে চিঠিটা দিয়ে গেল, কিন্তু এখন এই মাঝরাতে চিঠির প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো তার হৃৎপিণ্ডকে এফার ওপার করে দিচ্ছে।
বুকের ভেতরটা কেন জানি পাথরের মতো ভারী হয়ে আসছে। রিনির জন্য? না, মেহেরাব দেওয়ান তা হতে দিতে পারে না। তিনি তো শুধু রাধিকাকেই ভালোবাসতেন। চিঠিটা ড্রয়ারে রেখে তিনি মেহেরাব দেওয়ান ধীর পায়ে তূর্ণার রুমের দিকে এগিয়ে গেলেন। রাত তখন 11:30। দরজা করে লাইট অন করতেই তিনি থমকে দাঁড়ালেন। তূর্ণা এই গভীর রাতে অন্ধকার ঘরে একা বসে আছে। মেহেরাব জলদি এগিয়ে গিয়ে মেয়ের সামনে বসে পাগল হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মামনি? এখনো জেগে আছো কেন? শরীর খারাপ লাগছে? তূর্ণা নিচু স্বরে উত্তর দিল, ভালো লাগছে না পাপা। কেন পাপা, কোনো সমস্যা? তুমি আমাকে স্কুলে যেতে দিচ্ছ না। সারাদিনই এই বাসায় একাই বন্দী হয়ে থাকতে একদম ভালো লাগছে না পাপা। মেহেরাব মেয়ের বিষণ্ণ মুখ দেখে নিজের অপরাধবোধ ঢাকতে একটু হাসার চেষ্টা করলেন। ওর কপালে চুমু খেয়ে বললেন, আচ্ছা বাবা, সরি। আগামীকাল থেকে তুমি আবার নিয়মিত স্কুলে যেও, কেমন? বাবার মুখে স্কুলের কথা শোনা মাত্রই তূর্ণার মুখটা এক নিমিষে উজ্জ্বল হয়ে উঠল। সে এক চটকায় মেহেরাবকে জড়িয়ে ধরল। খুশিতে কতকত হয়ে হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, কি মজা। কালকে সকালে আমার আম্মু না মানে রিনি ম্যাডামের সাথে দেখা হবে। মেহেরাব স্তব্ধ হয়ে গেল। তার কণ্ঠস্বর যেন কোথাও হারিয়ে গেল। তরুণা মেহেরাবের গলা জড়িয়ে ধরে কচি হাতে বাবার মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, জানো পাপা, তুমি শুধু শুধু রিনি ম্যাডামকে অপছন্দ করো। ও যে কত ভালো, আমাকে ঠিক আম্মুর মতো আদর করে। আমি ওকে অনেক অনেক ভালোবাসি পাপা, অনেক বেশি। মেহেরাবের চোখের মণি দুটো হঠাৎ পিছিয়ে উঠল। চারিপাশে ঝাপসা হয়ে আসছে। তিনি বলতে পারলেন না যে আগামীকাল স্কুলে রিনি ম্যাডামকে পাওয়া যাবে না। কোনোদিন হয়তো আর সেই হাসি ভরে মুখটা তরুণার ক্লাসের সামনে এসে দাঁড়াবে না। মেহেরাব নিজের চোখের কোণে আলতো করে মুছে বললেন, ঠিক আছে মামনি, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো তো। তরুণা লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ল। তার চোখে মুখে এখন কালকের সকালে প্রিয় ম্যাডামের সাথে দেখা হওয়ার স্বপ্ন। মেহেরাব মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। তার কানে বারবার রিনির চিঠির শেষ লাইনটা বাজতে লাগলো, আমার জীবনে বড় আফসোস, আমি কোনোদিন কারো ভালোবাসা পাইনি। পৃথিবীর কেউ আমাকে ভালোবাসেনি। মেহেরাবের মনে মনে অস্পষ্ট স্বরে বললেন, রিনি, আপনি ভুল লিখেছেন। আপনাকে অন্তত একজন ভালোবাসত। এই ছোট্ট তরুণা আপনাকে পাগলের মতো ভালোবেসেছে। নওশী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মন দিয়ে চুল আঁচড়াচ্ছিল। আরিয়ার নিজের প্রতিচ্ছবি দেখছে আর শাড়ির কুচিগুলো ঠিক করে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভার্সিটি থেকে ফিরে রুমে ঢুকলো আদনান। নওশীকে এভাবে সেজেগুজে দাঁড়িয়ে থাকতে দেখে আদনানের ক্লান্তি যেন নিমিষে উধাও হয়ে গেল। যে ব্যাগটা একপাশে রেখে দুষ্টুমি করে জিজ্ঞেস করলো, কি করছিস আমার নাদান বউ? কি করছিস তা তো দেখতেই পাচ্ছিস। আদনান কৃত্রিম গাম্ভীর্য নিয়ে ভ্রু কুচকাল। শার্টের হাতা গুটিয়ে বলল, স্বামী বাইরে থেকে ফিরেছে। তোর কি কর্তব্য নয় যে স্বামীকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলতে, ওগো একটু জল নাও? নৌশি বিরক্তির ভান করে মুখ ভেঁচকাল ঠিকই, তবে চিরুনিটা রেখে দ্রুত এক গ্লাস পানি নিয়ে এসে আদনানের সামনে ধরল। আদনান ততক্ষণে গায়ের শার্টটা খুলে আলমারিতে রাখছে। নৌশি আদনানের সুর নকল করে বলল, ওগো স্বামী, আপনার পানিটা নিন। আদনান হো হো করে হেসে উঠল। পানিটা এক চুমুকে পান করে বলল, এই তো, এখন থেকে একদম লক্ষ্মী বউ বউ লাগছে। নৌশি গ্লাসটা হাত থেকে নিতে নিতে বাঁকা চোখে তাকিয়ে বলল, কিন্তু তোকে তো এক বিন্দুও স্বামী স্বামী লাগছে না। কেন, আমি আবার কি করলাম? কেন মানে, এতক্ষণ ধরে তোর সামনে সেজেগুজে দাঁড়িয়ে আছি, আর তুই থাক, তোকে আর বলতে হবে না। হঠাৎ করে আদনানের চোখ দুটো চিকচিক করে উঠল। শাড়ির ওপরে নৌশি চিকন ফর্সা শরীর আর লাল শাড়িটার আর যেন আগুনের মতো সৌন্দর্য ছড়িয়ে রেখেছে ঘরের ভেতরে। আদনান নিজের ওপরে নিজে অবাক হলো। এতক্ষণে এই অপরূপ রূপটা তার চোখে পড়ল না। সে কি সত্যি একটা ছন্নছাড়া হয়ে গেছে? আদনান এবার একধানে নৌশির দিকে তাকালো। লাল শাড়িটায় ওকে যেন কোনো একটা রাজকন্যার মতো লাগছে। নৌশি অভিমান করে মুখ ফিরিয়ে নিতেই আদনান ওর সামনে এসে দাঁড়ালো। আলতো করে ওর চিবুকটা ধরে মুখটা ওপরে তুলল। গভীর অনুরাগে নৌশির চোখের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক আমার এই নাদান বউটার ওপরে। আজ তোকে সত্যি অসাধারণ লাগছে নৌশি। বলে আদনান পরম আবেশে নৌশির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। নৌশি যদিও মনে মনে বেশ খুশি হলো, তবে মুখে তখনও কৃত্রিম রাগ। সে আদনানকে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। থাক থাক, আর পটাতে হবে না। এতক্ষণ খেয়াল করিসনি আর এখন এসে খুব ভাব দেখাচ্ছিস। শর্ত এখান থেকে। নৌশি মুখ ফুলিয়ে বিছানায় গিয়ে বসলো। আদনানও দমে যাওয়ার পাত্র নয়। সেও পা তুলে নৌশির একদম মুখোমুখি হয়ে বসলো। তারপর দু হাতে নৌশির গাল দুটো আলতো করে টিপে ধরে আদরে গলায় বলতে শুরু করলো, ও আমার সোনা ময়না টিয়া কাক শাপলা বেলি চামচিকে ডায়মন্ড হীরা পাখি বউটা, প্লিজ এভাবে রাগ করে না। আমার 10টা না 20টা না, একটি মাত্র বউ। বউ তো আর বাজার থেকে কিনে আনার কোনো জিনিস নয় যে ভালো না লাগলে এক কোণে ফেলে রাখবো। তাই বউ এভাবে রাগ করে থাকলে এই অবাকা স্বামীর একদম ভালো লাগে না। আদনানের এই উদ্ভট সব উপমার বহর শুনে হাঁসবেড়া কাঁপে বুঝতে পারল না নৌশি। বলল, তুই আসলে আমাকে একটুও ভালোবাসিস না, সবটাই তোর নাটক।
আদনান এবার নৌশির গাল দুটো একটু জোরে টেনে দিয়ে বলল, কে বলল বাসি না? অনেক বাসি। এই যে গাল টেনে দিচ্ছি, এটাই তার প্রমাণ। আদনান একটু বেশি জোরে টেনে দেওয়ার নৌশি হালকা ব্যথা পেল। সেও দমবার পাত্রী নয়। আদনানের গালে আদরে ভঙ্গিতে হাত দিলেও সুযোগ বুঝে চিমটি কেটে বেশ কায়দা করে ব্যথা ফিরিয়ে দিল। এভাবে কিছুক্ষণ আদর আর ব্যথার খেলা চলতে চলতে হুট করে মোড় ঘুরে গেল। নৌশি এবার খপ করে আদনানের চুলের মুঠি করে ধরল। প্রত্যুত্তরে আদনানও নৌশির চুলের মুঠি আলতো করে চেপে ধরল। আদনান রাগে দাঁত কিরমির করে বলল, একবার মসজিদে নামাজ পড়তে গিয়ে নামাজ না পড়ে জিলাপি নিয়ে চলে আসছিলাম। মনে হয় সেই পাপের শাস্তি হিসেবেই খোদা আমার কপালে তোর মতো নাতান বউ লিখে রেখেছে। নৌশিও তাতে দাঁত চেপে পাল্টা জবাব দিল, তুই তো তাও তোর পাপটা অন্তত ধরতে পারছিস। আমি তো এটাই ভেবে পাই না জীবনে এমন কি মহাপাপ করেছিলাম যার প্রায়শ্চিত্ত হিসেবে তোর মতো এক আদর বাচ্চা আমার স্বামী হয়েছে। আদনান গর্জে উঠে বলল, একদম চুপ থাক তুই। এবার দুজনেই চুলের মুঠি ছেড়ে দিয়ে একে অপরকে লক্ষ্য করে বালিশ টুটতে শুরু করলো। পুরো বিছানায় যেন যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেল। কিন্তু এই বালিশ যুদ্ধের মাঝে হঠাৎ অঘটন ঘটল। নৌশি শাড়ির আঁচল বিছানার কোনায় আটকে থাকা ভারসাম্য হারিয়ে উপর হয়ে পড়ল বিছানার উপরে। আর ঠিক তার পরক্ষণেই আদনানও নিয়ন্ত্রণ সামলাতে না পেরে সরাসরি নৌশির উপরে এসে পড়ল। মুহূর্তে সব শব্দ থেমে গেল। ঘরে বাতাসের গতি যেন স্থির হয়ে এলো। দুজনের চোখে একে অপরের ওপরে নিস্তব্ধ। এতক্ষণ যে চোখে ঝাগড়ার আগুন জ্বলছিল, সেখানে এখন অন্য এক অনুভূতির আভা। আদনান খুব ধীরে তার কোমল হাতে নৌশির কপালে লেপ্টে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে কানে পিছে গুজে দিল। আদনান হঠাৎ খুব গাঢ় আর ভারী গলায় বলে উঠল, বউ, অনেক তো হলো ঝগড়াঝাটি, চল না আজ অন্য কিছু করি। নৌশির বুকের ভেতরটা তখন তীব্র বেগে কাঁপছে। সে আদনানকে সরানোর জন্য হালকা ধাক্কা দিয়ে কাপা গলায় বলল, শর্ত আদনান, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু একদম ভালো হবে না বলছি। আদনান সরল না, বরং আরও একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমিও চাই আজ উল্টাপাল্টা কিছু হোক। নৌশি প্রতিবাদ করতে যাবে, ঠিক তখনই আদনান নিজের তর্জনী নৌশির ঠোঁটে আলতো করে চেপে ধরল। গভীর মায়ে বলল, হুম, একদম চুপ। নৌশি নিস্তব্ধ হয়ে গেল, তাকিয়ে রইল আদনানের গভীর দুটো চোখের দিকে। ধরণীতে তখনও সূর্যোদয় হয়নি। চারিদিকে ভোরের অস্পষ্ট অন্ধকার আর মায়াবী নিস্তব্ধতা। টিনার সারা রাত ঘুম হয়নি। মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তবে সে আরিয়ানকে বুঝতে দেয়নি, কারণ সে জানে আরিয়ান একবার বুঝতে পারলে নিজের ঘুম বিসর্জন দিয়ে পাশে বসে থাকবে। এমনিতেও অফিস থেকে ফেরার পর থেকে আরিয়ানের মাথা ব্যথাটা ভোগাচ্ছিল। টিনা খুব সাবধানে বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ফজরের নামাজ শেষ করার পর ঠান্ডা বাতাস যখন তার গা ছুঁয়ে গেল, তখন বুকটা একটা অনাবিল শান্তিতে ভরে উঠল। পূর্ব আকাশে হালকা লাল আভা ফুটে উঠেছে, ভীষণ স্নিগ্ধ সেই দৃশ্য। আজকের সূর্যোদয়টা যেন অন্য কোনো দিনের চেয়েও বেশি সুন্দর লাগছে টিনার কাছে। টিনা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে কারো কাঁধে উষ্ণ স্পর্শ পেয়ে সে চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখলো আরিয়ান দাঁড়িয়ে আছে। টিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এত সকালে উঠলেন যে? মাথা ব্যথা কি এখনো আছে? আরিয়ান টিনার চোখে চোখ রেখে বলল, ঘুম ভেঙে গেল, বিছানা তোমাকে না পেলে আর শুয়ে থাকতে পারলাম না। টিনার দৃষ্টি অনুসরণ করে আরিয়ানও সেই রক্তিম সূর্যোদয়ের দিকে তাকালো। কিছুক্ষণ নীরব থেকে সে টিনার দিকে ফিরে বলল, বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না শ্যামালিনী, শরীর খারাপ করবে, বসে পড়ো। টিনা দোলনায় গিয়ে বসলো। আরিয়ান টিনার পাশে না বসে বরং তার সামনে হাঁটু কেড়ে নিচে বসলো। তারপর খুব আলতো করে টিনার পেটের উপরে নিজের হাত রাখলো। এখনো পেটের আকার খুব একটা পরিবর্তন হয়নি। আরিয়ান কিছুটা চিন্তিত মুখে পুরো কুচকে বলল, এই তো দেখলে, তুমি ঠিকমতো খাবার খাচ্ছ না, তাই আমাদের রাজকন্যা এখনো বড় হচ্ছে না। টিনা আরিয়ানের কাণ্ড থেকে হেসে ফেলল, বলল, এখন মাত্র 3 মাস চলছে আরিয়ান, এখনই কি পেট বড় হয়ে যাবে? আর আপনি রাজকন্যা কোথায় পেলেন? একটা রাজপুত্র তো হতে পারে। আরিয়ান জেদ ধরে বলল, জি না, আমি জানি আমার মেয়েই হবে। এই যে দেখো, ও আমাকে লাথি দিল। টিনা এবার আরও অবাক হলো, ব্রু কুচকে বলল, মিথ্যা বলার জায়গা পান না? 3 মাসে কি বাচ্চা লাথি দেয়? আর এত শিওর হয়ে মেয়ে বলছেন কেন? কারণ আমি জানি। আরিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল। টিনা আর তর্কে গেল না। আরিয়ান টিনার পেটে কান পেতে মাথা রাখলো এবং চোখ বন্ধ করে নিল। ভোরের ওই শান্ত মুহূর্তে সে যেন ভেতরে থাকা সেই অস্বস্তির স্পন্দন অনুভব করার চেষ্টা করেছে। আরিয়ান নিচু স্বরে বলল, আজ তোমাকে ছেড়ে অফিস যেতে একদম ইচ্ছে করছে না শ্যামালিনী, খুব ইচ্ছে করছে সারাটা দিন এভাবেই তোমার কাছে কাটিয়ে দেই। টিনা আদুরে গলায় বলল, অফিসে তো যেতেই হবে, অনেক কাজ জমা হয়ে আছে আপনার। জানি। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা শোনো, আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবো, তারপর আমরা কোথাও ঘুরতে যাব, ঠিক আছে? টিনা হাসলো। আরিয়ানের চুলে বিলি কেটে দিয়ে নরম গলায় বলল, আচ্ছা তাই হবে। আরিয়ান আবারও বলল, যদি এভাবেই এক জীবনে মাথা রেখে কাটিয়ে দিতে পারতাম, সারাক্ষণ যদি এভাবেই বসে থাকতে পারতাম আমার শ্যামালিনীর পাশে, তবে কেমন হতো?
আপনি দিন দিন পাগল হয়ে যাচ্ছেন, বাচ্চাদের মতো কথা বলছেন। মানুষ তো ভালোবেসে পাগল হয়, আমিও না হয় পাগল হব, তাতে কি? টিনা কিছু বলল না। আরিয়ানের কালো চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলো। হাইওয়ে পিচঢালা রাস্তায় চির নির্জনে বাইকটা হেলে দুলে চলছে। তার ঠিক ধীরগতির বাইক চালানো দেখে মনে হচ্ছে গন্তব্যের চেয়ে রাস্তার ধারের ঘাস গোনাতেও তার বেশি আগ্রহ। একের পর এক বাইক আর গাড়ি তীরের বেগে তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। পেছনে বসা নুসরাত অস্থির হয়ে উঠল। গৌরীর দিকে তাকিয়ে সে বিরক্ত গলায় বলল, কি সমস্যা তোমার? এত ধীর গতিতে কেন? নির্জন হেলমেটের ভেতর থেকে এক দুষ্টুমি ভরা হাসি দিয়ে কানে সুরে বলে দিল, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে তুমি বলো তো? নুসরাত কপাল কুঁচকে কাঠকোট্টা গলায় বলল, ভীষণ খারাপ হবে। আমার প্রথম পিরিয়ডের ক্লাসটাই আজ মিস হয়ে যাবে। নির্জন একটু বাঁকা চোখে তাকিয়ে বলল, ওগো চশমাওয়ালি ম্যাডাম, আপনার কাছে স্বামীর চেয়ে বুঝি ওই ক্লাসটায় বড় হয়ে গেল? তুমি ইদানিং বড্ড বেশি ফালতু কথা বলছো। তোমার তো হাসপাতালে পৌঁছানো আরও আগে প্রয়োজন। একজন ডক্টরের এমন দায়িত্বজ্ঞানহীন হলে চলে? নুসরাতের ঝাড়ি শেষ হতে না হতেই নির্জনের বাইকটা অদ্ভুত এক শব্দ করে হঠাৎ বন্ধ হয়ে গেল। নুসরাত রেগে বলল, এখন কি ইচ্ছে করে বাইকটা বন্ধ করে দিলে নাটকের আর জায়গা পাও না? নির্জন কয়েকবার স্টার্ট দেওয়ার বৃথা চেষ্টা করে অপরাধীর মতো মুখ করে বলল, বাইকের তেল শেষ। নুসরাত আর আকাশ থেকে যেন পড়ল। সে হাপ্পিত্তেশ করতে করতে বলল, বাসা থেকে বের হওয়ার সময় কি চেক করে আসতে পারো না? ধুর, তোমার সাথে আসায় আমার ভুল হয়েছে। নুসরাত আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রাখি মুখে সামনের দিকে হাঁটা শুরু করলো। নির্জন তাড়াহুড়ো করে বাইক থেকে নামলো। তারপর বাইকটা অনেকটা সাইকেলের মতো হাত দিয়ে ঠেলে উঠতে নুসরাতের পিছু পিছু গিয়ে পড়ল। ও চশমাওয়ালি ম্যাডাম, এভাবে স্বামীকে ফেলে রাগ করে হাঁটতে হয় না। শুনুন না, এই বাদামওয়ালা আজকাল তার চশমাওয়ালি ম্যাডামকে ছাড়া চোখে দেখে না। নির্জন বাইক ঠেলতে ঠেলতে নুসরাতের পাশাপাশি এসে দাঁড়ালো। মিনতি করে বলল, এভাবে রোদে হেঁটো না, বাইকে উঠে বসো। নুসরাত গো ধরে বলল, উঠবো না, এমনিতেই দেরি হয়েছে। তার উপর তুমি এখন আমাকে বাইকে বসিয়ে ঠেলবে? দরকার নেই। নির্জন নাছোড়বান্দা, সে হেসে বলল, আরে ওঠো উঠো তো, বসো। আমি হাত দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি, তোমার কোনো কষ্ট হবে না। একটু সামনেই পেট্রোল পাম্প আছে। নুসরাত আর না পেরে অবশেষে বাইকের পেছনে সিটে উঠে বসলো। নির্জন ঘামতে ঘামতে বাইক ঠেলেছে আর আপন মনে কল্পনা করতে শুরু করলো। হঠাৎ সে ফিসফিস করে বলল, আচ্ছা ভাবো তো নুসরাত, কোনো একদিন সামনে তো আমাদের ছোট্ট একটা সন্তান বসে আছে আর পেছনে তুমি, দৃশ্যটা কেমন হবে? নুসরাত একটু স্নান হাসলো, তবে গাম্ভীর্য ধরে রেখে বলল, খুব ভালো হবে। তবে এখন আধিক্যতা কমিয়ে একটু জলদি চলো, সত্যি দেরি হয়ে যাচ্ছে। নির্জন বাইক ঠেলতে ঠেলতে আবারও গলা ছেড়ে গাইতে শুরু করলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে বলো তো? মেহেরাব দেওয়ান তুর্নার স্কুল ছুটির সময় ঠিকঠাক পৌঁছালো। প্রতিদিনের মতোই স্কুলের গেটের সামনে গাড়িটা পার্ক করে মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। তার মনের গহীনে এক অজানা অস্বস্তি। রিনি নেই। আজ স্কুলে গিয়ে রিনিকে না পেয়ে তোরনার মনের অবস্থা কেমন হবে তা ভেবে মেহেরাব নিজে কিছুটা দিশেহারা। ছুটে ঘন্টা পড়ল। সব বাচ্চারা একে একে তাদের পরিবারের সাথে হাসি মুখে বেরিয়ে আসছে। কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেলেও তরুণার দেখা মিলল না। মেহেরাবের বুকের ভেতরটা তখন ধক করে উঠল। তিনি আর অপেক্ষা না করে নিজেই স্কুলের ভেতরে ঢুকলেন। ক্লাসরুম, করিডোর, খেলার মাঠ সবখানে তরুণাকে খুঁজলেন, কিন্তু কোথাও নেই তার ছোট্ট মেয়েটা। মেহেরাব অস্থির হয়ে অফিস রুমে গিয়ে শিক্ষকদের জিজ্ঞেস করতেই তারা জানালেন তরুণা নাকি কাউকে কিছু না বলে স্কুল থেকে বেরিয়ে গিয়েছে। খবরটা শুনে মেহেরাবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে আবারও গেটের দারোয়ানের কাছে গেলেন। কাঁপা কাঁপা হাতে মোবাইলে তরুণার ছবি দেখিয়ে জিজ্ঞেস করলেন, এটা আমার মেয়ে তোরনা, একে কি বের হতে দেখেছেন? সিকিউরিটি গার্ড ছবিটা দেখে মাথা নাড়ল। হ্যাঁ, এই বাচ্চাটা তো বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছ, কিন্তু কোনো উত্তরই দেয়নি। মেহেরাব আর্তনাদ করে উঠলেন, কোথায় গিয়েছে দেখেছেন? গার্ড আঙুলের ইশারায় ডান দিকের রাস্তাটা দেখিয়ে দিয়ে বলল, এই দিক দিয়ে গিয়েছে। মেহেরাব আর এক মুহূর্ত দেরি করল না, মাতের মতো রাস্তার ডান দিকে ধরে ছুটতে লাগলেন। রাস্তার প্রতিটি মানুষের মুখে, প্রতিটি অলিতে গলিতে বাকুল নয়নে তূর্ণাকে খুঁজতে লাগলেন। বুকের ভেতরে হাহাকার তখন ক্রমশ বড় হচ্ছে। বেশ কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ মেহেরাবের দৃষ্টি স্থির হলো। রাস্তার পাশে একটা পরিত্যক্ত টেবিলের উপরে তূর্ণা নিঃশব্দে বসে আছে। মেহেরাব তখন বিলম্ব না করে দৌড়ে গিয়ে তূর্ণার সামনে দাঁড়ালেন। হাঁপাতে হাঁপাতে মেয়ের নাম ধরে ডাকলেন, কিন্তু অবাক কাণ্ড, তূর্ণা তার বাবাকে দেখেও কোনো রকম প্রতিক্রিয়া করল না। মেহেরাব দেওয়ান তূর্ণার সামনে ফুটপাতে হাঁটু গেড়ে বসলেন। বাকুল হয়ে মেয়ের কাঁধে ধরে বললেন, মামনি, তুমি এখানে এভাবে একা একা কেন বসে আছো? কি হয়েছে আমার সোনামণিটার? বলতে বলতে মেহেরাব যখন তূর্ণার হাত ধরতে গেলেন, তূর্ণা এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল। মেহেরাব চরম বিস্ময়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তূর্ণার দুগাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে।
নরম ফর্সা গালগুলো কান্নায় একদম লাল টকটকে হয়ে আছে। তরুণা ভেজে গলায় চিৎকার করে বলে উঠল, আমাকে একদম ছুবে না বাবা, একদম না। মেহেরাব তখন বজ্র হাতের মতো স্তব্ধ হতে গেলেন। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তিনি অস্পষ্ট স্বরে বললেন, কি হয়েছে মাম্মাম, বাবা কি করেছে? তরুণা এবার হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলল, তোমার জন্য, শুধু তোমার জন্য আমার আম্মুকে আমি আবার হারিয়ে ফেলেছি। তুমি একদম ভালো না পাপা, তুমি খুব পচা, তুমি ব্যাড পাপা। আই হেট ইউ পাপা, আমি তোমাকে একটুও ভালোবাসি না। মেহেরাব দেওয়ানের পৃথিবীটা যেন মুহূর্তেই থমকে গেল। তরুণার মতো একটা ছোট্ট বাচ্চা তাকে ঘৃণা করছে। এই ছোট্ট হৃদয়ে এতটুকু বয়সে এতটা খুব কোত্থেকে এলো? মেহেরাব তরুণাকে শান্ত করার জন্য কাছে টানতে চাইল। গলার স্বর নরম করে বললেন, এভাবে বলে না মা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, দেখো সব ঠিক হয়ে যাবে। কাঁদে না লক্ষ্মী মা আমার। তরুণা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। আম্মু বলে শব্দ করে কেঁদে উঠল সে। সে কান্নায় মা হারানো সন্তানের চেয়ে কি গভীর অসহায়ত্ব মিশেছিল তা মেহেরাব দেওয়ানের বুকের ভেতর দিয়ে তপ্ত ঝড়ের মতো বয়ে গেল। তিনি কি বলে মেয়েকে সান্ত্বনা করবেন, কোন ভাষায় খুঁজে পাচ্ছেন না। জোর করে তরুণাকে নিজের বুকের সাথে চেপে ধরলেন, কিন্তু তরুণার কান্না থামার কোনো লক্ষণই নেই। মেহেরাব কাঁপা কাঁপা হাতে মেয়ের চোখের জল মুছে দিলেন। খুব ভাঙা গলায় জিজ্ঞেস করলেন, তুমি সত্যি আমাকে ঘৃণা করো মাম্মা? পাপা খুব কষ্ট পেয়েছে তোমার কথা শুনে, পাপা কি সত্যিই এত খারাপ? তরুণা এবার তার বাবার বিষণ্ণ মুখের দিকে তাকালো। শব্দ করে কান্নাটা থামলো ঠিকই, কিন্তু চোখের নোনার ধারা থামলো না। সে অসীম মায়ায় মেহেরাবের গলা জড়িয়ে ধরল। কান্নারত ভারী কণ্ঠে আবদার করলো, পাপা, আমার আম্মু কোথায় গিয়েছে? আমাকে আমার আম্মুর কাছে নিয়ে চলো, ওকে এনে দাও পাপা। মেহেরাব দেওয়ান আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। রিনিকে যে ফিরিয়ে আনা সম্ভব না, সেই রুদ্র সত্যটা তিনি তার আর ছোট্ট মেয়েকে কিভাবে বোঝাবেন? মেহেরাবের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না, কেবল এক বুক অপরাধ বোধে তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। মির্জা কনফারেন্স রুমে বসে আছে মির্জা পরিবারে পুরুষগণ, আরিয়ান, রোহান আর বাকিরা। মিটিং রুমের থমথমে পরিবেশে এনামুল মির্জা ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বললেন, আগামী কোয়ার্টারে এক্সপোর্ট রিপোর্ট বলেছে আমাদের টেক্সটাইল ইউনিটের প্রোডাকশন কাস্ট 15% বেড়েছে। এভাবে চললে গ্লোবাল মার্কেটে আমরা কম্পিটিটিভ প্রাইস ধরে রাখতে পারবো। আহাত মির্জা মাথা নেড়ে সায় দিলেন, ঠিক, আমাদের সাপ্লাই চেইন অপটিমাইজ করতে হবে। রোহান, তুই কি লজিস্টিক পার্টনারদের সাথে নতুন কন্ট্যাক্ট নিয়ে কথা বলেছ? রোহান সংক্ষেপে উত্তর দিল, জি চাচ্ছ, তারা রেট কমাতে রাজি, তবে আরিয়ানের সাইন ছাড়া তো আমি ফাইল ড্রাফট পাঠাতে পারছি না। মিটিং রুমে তখন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ছক আঁকা হচ্ছে, কিন্তু আরিয়ানের চোখে জানালার বাইরে নীল আকাশটা আটকে আছে। ওর মনের ভেতরটা ছটফট করছে এক চিলতে হাসির জন্য, একটা মায়াবী ডাক শোনার জন্য। আহাত মির্জা আরিয়ানের এই অনমনা ভাবটা লক্ষ্য করে পুরো কুচকে বললেন, হোয়াট হ্যাপেন্ড আরিয়ান, কোথায় আছো তুমি? হঠাৎ বাবাটাকে আরিয়ান সচকিত হয়ে সংবিত ফিরে এলো, যেন কোনো একটা গভীর স্বপ্ন থেকে তাকে টেনে তোলা হয়েছে। আহাত মির্জা কিছুটা বিরক্ত হয়ে আবার জিজ্ঞেস করলেন, এতক্ষণ আমরা লজিস্টিক আর কাস্টিং নিয়ে কথা বলছিলাম, সেটা কি বুঝতে পেরেছ? আরিয়ান ছোট্ট করে বলল, সরি, কি বললে, আবার একটু বলবে? মিটিং রুমে সবাই বসে একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। ব্যবসার এত সূক্ষ্ম আর জটিল হিসেব নিয়ে কথা হচ্ছে, অথচ আরিয়ানের মতো ফোকাসড একজন মানুষের এই উদাসীনতা সবাইকে ভাবিয়ে তুলল। ইকবাল মির্জা পরিস্থিতি সামনে নিতে হালকা হেসে বললেন, ঠিক আছে আরিয়ান, তোর মনে হয় একটু ফ্রেশ হওয়া দরকার, তুই বরং বাইরে থেকে একটু হেঁটে আয়, আমরা এখনো বাকিটা দেখছি। আরিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মিটিং রুম থেকে বের হওয়ার সাথে সাথেই সে পকেট থেকে ফোনটা বের করে দ্রুত চীনাকে কল দিল। রিং হচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন তুলছে না। পরপর দুবার কল করার পরও যখন কোনো সাড়া মিলল না, আরিয়ানের অস্থিরতা তখন দ্বিগুণ বেড়ে গেল। উপায় না পেয়ে সে মাইমুনা বেগমের ফোনে কল দিল। ফোন তুলতেই ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, মা, ট্রিনা কোথায়, ও কি ঠিক আছে? মাইমুনা বেগম শান্ত গলায় বললেন, আরে আরিয়ান, তুই এত অস্থির হচ্ছিস কেন? টিনা তো একটু আগে ঘুমিয়েছে। ও তো ভালো আছে বাবা। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা মা, তাহলে ওকে এখন ডেকো না, ও ঘুমাক। ফোনটা রেখে করিডোরের এক কোণে গিয়ে দাঁড়ালো সে। ভেতরের হাসপাতানিটা যেন কমছেই না। এই মুহূর্তে যদি একবার ওর গলার স্বর শুনতে পেত, হয়তো মনের এই ঝড়টা থেমে যেত। আরিয়ান অবচেতন মনে নিজের বুক পকেটে হাত দিল। আঙুলের স্পর্শে ঠান্ডা ধাতব কিছু একটা অনুভব করতেই তার ঠোঁটের কোণে স্নান হাসিটি ফুটে উঠল। পকেট থেকে সেই রূপালী নুপুরটা বের করে আনলো সে। নুপুরটা চোখের সামনে ধরতেই নুপুরের সেই সূক্ষ্ম শব্দ আর টিনার পায়ের নুপুরে এখনও সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠল। আরিয়ানের তীব্র ইচ্ছে করছে এখনই সব কাজ ফেলে টিনার কাছে উড়ে যেতে,
ওকে নিবিড়ভাবে জড়িয়ে ধরতে, কিন্তু অফিসের এই মিটিং, জরুরি মিটিং আর দায়িত্ব তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছে। সে নুপুরটা আবার সযত্নে নিজের হৃৎপিণ্ড বরাবর পকেটে রেখে দিল, যেন এই ছোট্ট জিনিসটাই এখন তার বেঁচে থাকার অক্সিজেন। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে ধীরে স্থিরভাবে মোবাইলটা বের করলো। বাইরে খোলা আকাশটার দিকে তাকিয়ে সে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং বাটনটা চাপে ধরল। তার ভরাট আর মায়াবী কণ্ঠে গানের সুর তুলে ওপাশে থাকা মানুষটির জন্য একরাশ আবেগ পোহাতে গাইতে শুরু করলো। দেখলে তোকে বদলাই দিন, বদলাই রাত, বদলাই ঘুম, সঙ্গে সময়। রেকর্ডিংটা শেষ করে সেন্ড করার পর সে মুচকি হাসলো। টিনা যখন ঘুম থেকে উঠে এই গানটা শুনবে, ওর মিষ্টি হাসি মাখা মুখটা কল্পনা করেই আরিয়ানের মনটা ভালো হয়ে গেল। সে আবারও রেকর্ডিং অন করলো, তবে এবার গানের সুরে নয়, শাসনের সুরে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খেয়ে নিবে, বুঝতে পৌঁছান, একদম অবহেলা করবে না, তা না হলে কিন্তু আমি এসে ভীষণ বকবো। আমার অনাগত সন্তানের একটু কষ্ট আমি মেনে নেব না। আর শোনো, যদি ঠিকমতো না খাও তবে শাস্তিস্বরূপ আমাকে কিন্তু টানা 100টা চুমু খেতে হবে। এতে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হবে, আর আমি চাই না আমার শ্যামালিনী কোনো কষ্ট পাক, তাই লক্ষ্মী বউয়ের মতো খেয়ে নেবে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি, শ্যামালিনী। ভয়েস মেসেজ পাঠিয়ে আরিয়ান মোবাইলটা আবারও নিচের বুক পকেটে সযত্নে রেখে দিল। মনের ভেতরে যে অস্থিরতা ছিল তা যেন এই কয়েক মিনিটের কথা বলাতেই অনেকটা শান্ত হয়ে এলো। এবার সে আত্মবিশ্বাসের সাথে কনফারেন্স রুমের দিকে পা বাড়ালো। মিটিংয়ের বাকি কাজগুলো দ্রুত শেষ করে প্রিয়তমার কাছে ফেরার এক তীব্র তাড়া এখন তার প্রতিটি কদমে। তবে আজ কিসের এত তাড়া? আরিয়ান সন্ধ্যায় গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে বলল, অফিসের কাজের স্তূপ এখনও শেষ হয়নি। কিন্তু তার মনে আর এখানে সায় দিচ্ছিল না। শহরের রাস্তায় সোডিয়ামের হলদুটে আলোয় চারিপাশটা এক মায়াবী রূপ নিয়েছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ আরিয়ানের নজর কাড়ল ফুটপাতের ধারের একটা ছোট ফুলের দোকানে। দোকানটা সাদামাটা হলেও এই সাহান্নি ফুলগুলো অদ্ভুত এক সতেজতা ছড়িয়ে রেখেছে। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে সাবধানে রাস্তা পার হয়ে দোকানটির সামনে এসে দাঁড়ালো। তার চোখ পড়ল সযত্নে গেঁথে রাখা বেলি ফুলের শুভ্র একগুচ্ছ গাছটা। সেটা হাতে তুলে নিল। মুহূর্তে তার কল্পনার ক্যানভাসে ভেসে উঠল টিনার মুখটি। তার সেই লম্বা কোনো চুলের ভাঁজে এই সাদা বেলিটি গাছটাটি কতই না স্নিগ্ধ দেখাবে। নিজের অজান্তেই সে যেন এক ঘোরের মধ্যে হারিয়ে গেল। আরিয়ানকে এভাবে ফুল হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ফুল বিক্রেতা মৃদু হেসে জিজ্ঞেস করল, কি হলো ভাই, সব ঠিক আছে তো? লোকটির গলার স্বরে আরিয়ান স্তম্ভিত ফিরে পেল। লোকটি আবার হেসে পড়ল। নিশ্চয় ভাবির কথা ভাবছেন, যা বুঝলাম। ভাবি নিশ্চয় অনেক সুন্দরী, তা না হলে কেউ এভাবে ফুলের দিকে তাকিয়ে ঠাসকি খেয়ে দাঁড়িয়ে থাকে না। আরিয়ানের স্নান কিন্তু তৃপ্তির হাসি হাসল। সে গাছটার দিকে তাকিয়ে গভীর অনুরাগে বলল, তাহার সৌন্দর্যে আকাশের চাঁদের সাথে তুলনা করলেও ফিকে হয়ে যাবে। চাঁদের তো নিজস্ব আলোই নেই, কিন্তু আমার শ্যামালিনীর সৌন্দর্যে এতটাই যে তার মুখের দিকে তাকিয়ে অনায়াসে এক জীবন পার করে দেওয়া সম্ভব। ফুল বিক্রেতা আরিয়ানের উত্তর শুনে মুগ্ধ হয়ে হাসল। সে গাছটাটি একটি কাগজে পুড়িয়ে আরিয়ানের হাতে বাড়িয়ে দিল। আরিয়ান বিক্রেতাকে টাকাটা দিয়ে গাড়ি থেকে পা বাড়াতেই তার নজর পড়ল একটু দূরে। সেখানে ফুটপাতে একটি মলিন মাদুর বিছিয়ে এক বৃদ্ধ লোক রং বেরঙের কাঁচের চুড়ি সাজিয়ে বসে আছে। আরিয়ানের এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে কালক্ষেপণ না করেই সেই চুড়িগুলো সামনে হাঁটু করে বসলো। সুটকুট পরা একজন এমন অভিজাত মানুষকে ফুটপাতে বসে চুড়ি কিনতে দেখে বৃদ্ধ লোকটি হয়তো কিছুটা অবাক হলেন, কিন্তু আরিয়ানের সেদিকে খেয়াল নেই। সে একগুচ্ছ টকটকে লাল কাচের চুড়ি হাতে তুলে নিল। হলদেটে আলোয় লাল রঙের আভাটা যেন ঠিকরে পড়েছে। আরিয়ান মৃদু হেসে জিজ্ঞেস করলো, চাচা, এই চুড়িগুলোর প্যাকেট কত করে? বৃদ্ধ লোকটি হাসি মুখে উত্তর দিল, 40 টাকা বাজান। আরিয়ান একজোড়া চুড়ি কিনে নিল এবং বৃদ্ধ লোকটিকে দামের চেয়ে বেশ কিছু টাকা ধরিয়ে দিল। লোকটি কাছুমাছু করে নিতে না চাইলেও আরিয়ান জোর করে টাকাটা দিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। তার হাতে এখন একগুচ্ছ বেলি ফুলের গাছটা আর একজোড়া লাল কাচের চুড়ি তিনার জন্য শ্রেষ্ঠ উপহার। আরিয়ানের গাড়িটা রাস্তার ওপারেই রাখা। সে ব্যস্ত হাইওয়ে পার হওয়ার জন্য পা বাড়ালো। রাস্তার শেষ প্রান্তে যখন সে পৌঁছে গেল, ঠিক তখনই একটা দানবীয় ট্রাক দুধের মতো প্রচণ্ড গতিতে ধেয়ে আসলো। আরিয়ান কিছু বুঝে ওঠার আগে বা নিজেকে সামনে দেওয়ার সামান্য সুযোগও পেল না। এক তীব্র ভয়াবহ আঘাতে আরিয়ানের দেহটা পিছতালা রাস্তা থেকে ছিটকে বেশ কয়েক হাত দূরে গিয়ে আষ্টে পড়ল। তার হাতের সেই লাল কাচের চুড়িগুলো ঝনঝন শব্দে ভেঙে গুঁড়ো হয়ে গেল, আর বেরি ফুলের গাছটা ধুলোমাখা রাস্তায় ছিটকে পড়ল। আরিয়ান শুধু অনুভব করতে পারল শরীরটা অবশ হয়ে আছে, আর চারিপাশটা নিদারুণ অন্ধকারে ডুবে যাচ্ছে। ঝাপসা হয়ে আসা চোখে সে শেষবারের মতো তাকিয়ে রইল সেই ধুলোয় পড়ে থাকা রক্তাক্ত বেলি ফুলের দিকে। মৃত্যুর আগে মানুষের নাকি তার সবচেয়ে প্রিয় স্মৃতিটা চোখের সামনে ভেসে ওঠে। আরিয়ানের ঝাপসা দৃষ্টিতে শুধু তার এখন শ্যামালিনীর সেই সর্বনাশা কাজল কালো একজোড়া চোখ।
পিচঢালা রাস্তায়, কালো রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকা আরিয়ান অস্পষ্ট স্বরে কেবল একটি নামই ডাকলো, শ্যামালিনী, আমার শ্যামালিনী। সন্ধ্যা ৭টা, বাহিরের আকাশে অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। ড্রয়িং রুমে তখন এক বিচিত্র পরিবেশ। একদিকে আদনান আর নৌশির বিয়ের এতদিন পরেও যাদের রিমোট নিয়ে খুনসুটি থামেনি। নৌশির জেদ, সে কার্টুন দেখবে, আর আদনান ক্রিকেট ছাড়া কিছুই বোঝে না। দুজনের এই চুল টানাটানি আর হাসাহাসিতে ড্রয়িং রুম সরগরম। কিন্তু টিনা যেন এই কোলাহলের মাঝেও এক নির্জন দ্বীপে বাস করেছে। তার সমস্ত মনোযোগ ফোনের স্ক্রিনে। আরিয়ানের পাঠানোর সেই গানটা সে বারবার শুনছে। প্রতিটি শব্দ, প্রতিটি সুর যেন তার হৃদস্পন্দনের সাথে মিশে যাচ্ছে। বিশেষ করে শাসনের সুরে দেওয়ার এই ভয়েস মেসেজটা শুনে তার ঠোঁটের কোণে স্থান হাসির রেখাটা ফুটে উঠেছে বারবার। আরিয়ানকে একটু আগে কল দিয়েছিল সে, কিন্তু ফোনটা বন্ধ পেল। মনে মনে একটু অভিমানও হলো, লোকটা তাড়াতাড়ি ফিরবে বলে এখনো আসছে না কেন। ঠিক সেই মুহূর্তে মাইমুনা বেগম এক প্লেট গরম নুডলস নিয়ে ঘরে ঢুকলেন। টিনা নুডলস দেখে একটু অনিচ্ছার সাথে বলল, মা, এসব কেন আনলেন? একদম খেতে ইচ্ছে করছে না। মাইমুনা বেগম বললেন, অল্প করে তেল দিয়ে বানিয়েছি, ভালো লাগবে। টিনা কিছু বলতে যাবে অমনি সামনের টেবিলে রাখা ল্যান্ড ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনের একদম কাছে থাকা টিনা হাত বাড়িয়ে রিসিভারটা তুলল। হ্যালো। ওপাশ থেকে এক গম্ভীর পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো। এটা কি আরিয়ান মির্জার বাসভবন? টিনার বুকের ভেতরটা হঠাৎই ছাদ করে উঠল। এক অজানা আশঙ্কায় তার কণ্ঠস্বর কিছুটা কেঁপে গেল। জি, বলছি, আপনি কে? আমি এভারকেয়ার হাসপাতাল থেকে বলছি ম্যাম। হাসপাতাল শব্দটা কানে আসতেই টিনার হাতের ফোনটা যেন কয়েক মন ভারী হয়ে গেল। ঘরের বাকি সবাই, আদনান, নৌশি, মৃদু নিমিষে শান্ত হয়ে টিনার দিকে তাকালো। নৌশি আর আদনানের হাতের রিমোটটা কখন যে সোফায় পড়ে গেছে তারা নিজেরাও জানে না। টিনা আতঙ্কিত স্বরে চিৎকার করে উঠল, হাসপাতাল? কেন, কি হয়েছে? আরিয়ান কোথায়? ওপাশ থেকে ধীর প্রশ্ন এলো, আরিয়ান মির্জা আপনার কে হন? টিনার সারা শরীর তখন কাঁপছে। সে আর্তনাদ করে বলল, হি ইজ মাই হাজব্যান্ড। প্লিজ আমাকে বলুন কি হয়েছে, কেন আপনারা এত জিজ্ঞেস করছেন? আমার আরিয়ান ঠিক আছে তো? উত্তর দিন। ল্যান্ড ফোনের রিসিভার ধরে রাখা টিনার হাতটা থরথর করে কাঁপতে লাগলো। ওপাশ থেকে কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতা। সেই নীরবতা যেন টিনার কাছে কয়েক যুগের চেয়েও ঘন মনে হলো। তারপর ওপাশ থেকে ভারী গলায় বলা হলো, ম্যাম, বাসার অন্য কোনো অভিভাবক বা পুরুষ কেউ থাকলে ফোনটা তার কাছে দিন প্লিজ। টিনা আর নিজেকে সামলাতে পারল না। সে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল, অন্য কাউকে কেন দেব? আমি ওর স্ত্রী। আমাকে বলুন কি হয়েছে আরিয়ানের। প্লিজ মুখ খুলুন। টিনার এমন পাগলামি দেখে আদনান দ্রুত এগিয়ে এসে ওর হাত থেকে ল্যান্ড ফোনটার রিসিভারটা হাতে নিল। আদনানের হাতেও তখন কাঁপছে। সে গম্ভীর কিন্তু কাঁপা গলায় জিজ্ঞেস করলো, হ্যালো, আমি আরিয়ান মির্জার ছোট ভাই বলছি। কি হয়েছে আমার ভাইয়ের? মিস্টার আরিয়ান মির্জা এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপনারা দেরি না করে ইমিডিয়েটলি এভারকেয়ার হাসপাতালে চলে আসুন। টেলিফোনের স্পিকার অন থাকায় ঘরে উপস্থিত সবার কানেই কথাগুলো তীরের মতো বিঁধল। মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িং রুমটা যেন মৃত্যুপুরীতের মতো নিস্তব্ধ হয়ে গেল। টিনা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু হাসপাতালের ওই একটা শব্দ আশঙ্কাজনক। ওর কান দিয়ে ঢুকে মাথার ভেতরটা ভনভন করে দিল। চারিপাশটা ঝাপসা হয়ে এলো ওর কাছে। সে কোনো কথা বলতে পারল না, শুধু দুই হাতে নিজের মাথাটা চেপে ধরে ছোপায় আষ্টে পড়ল। মাইমুনা বেগম ছেলের এই দুঃসংবাদ শুনে পাথর হয়ে গিয়েছিল। কিন্তু টিনার অবস্থা দেখে তিনি নিজেকে সামলে নিয়ে ওকে চাপটে ধরলেন। তিনি নিজে তখন ডুকরে কাঁদছেন। নিজের নারী ছেঁড়া ধনের জন্য তার বুকটা ফেটে যাচ্ছে। টিনা সোফায় পড়ে থেকেই হঠাৎ ডুকরে কেঁদে উঠল। তার কানে তখনও বাজছে আরিয়ানের সেই মায়াবী ভয়েস মেসেজটা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো শ্যামালিনী। টিনার ভেতরে তখন কিছু একটা শব্দ করে বলছে, আপনি তো বলেছিলেন তাড়াতাড়ি আসবেন রাগী সাহেব। আপনি তো বলেছিলেন ঠিক করে না খেলে আমাকে শাস্তি দেবেন। তবে কেন আপনি হাসপাতালে রাগী সাহেব? কেন ওরা বলছে আপনার আশঙ্কাজনক অবস্থা? পুরো বাড়িটা তখন আর্তনাদে ভরে উঠেছে। কিছুক্ষণ আগের হাসিখুশি ড্রয়িং রুমটা এখন কেবল ধ্বংসস্তূপের মতো পড়ে আছে।